স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি, বিশ্বাস করুন স্যার প্লিজ, আমি কিছু করিনি স্যার। সময় নষ্ট করলে ফল ভালো হবে না। প্রমাণ ছাড়া আমি কথা বলছি না, সব প্রমাণ তোমার দিকেই আছে। হঠাৎ শালিনীর দিকে একবার তাকিয়ে কিছু বোঝাতে চাইছিল বিশাল। অর্ণব বসু মল্লিক কোষে ধমক দিলেন, বলো বলছি, নিজের মুখে স্বীকার করো। এবার সুপ্রিয় গাঙ্গুলি বললেন যে, তুমি যদি খুন না করে থাকো তাহলে 6 তারিখে শেষবার বাড়িতে আসার পর আর বাড়িতে ফেরোনি কেন? এতদিন ধরে সোহেল রানার মাসির বাড়িতে লুকিয়েছিলে কেন? নমস্কার, আমি চন্দন। আপনারা দেখছেন এবং শুনছেন কাহিনী স্ট্রিট। আপনারা ভাবছেন যে এই যারা অডিও স্টোরি বানায় তাদের হঠাৎ করে হলোটা কি, মানে এরকম গল্পের শুরুতে নিজেদের এইরকম বাঁকা বাঁকা থোবড়াগুলোকে কেন মেনশন করছে? কারণ আপনারা শ্রোতারা তো এইরকমভাবে অভ্যস্ত নন, তো আপনাদের ভাবনাটাও স্বাভাবিক। আসুন একটু খুলে বলি জিনিসটা। আসলে আমাদের এই ছোট্ট অডিও স্টোরি ইন্ডাস্ট্রিতে একটু ঝড় বইছে। ঝড়টা হলো এইরকম যে, মানে আমাদের ইউটিউব মশাইয়ের মনে হয়েছে যে আমরা যারা ভয়েস দিই আমাদের ভয়েসগুলো এআই জেনারেট, মানে আমরা কিংবা আমাদের টিমের ভয়েস নাকি এআই জেনারেট। ভাবা যায়? তো আমরা তো তাদের ভাবনা ভাঙতে পারবো না, আমরা বরং আমাদের কাজ করি। আজকের আমাদের গল্প গৌরী বিশ্বাস মোয়ের লেখা বন্ধুত্বের আড়ালে খুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন আরও অনেক গল্প শুনতে। এবং গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক করে পাশে থাকবেন এবং পাশে থাকা হাই বাটনটি অন করে দেবেন। এবং সম্পূর্ণ গল্পটি শোনার পর আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। হ্যালো হ্যালো অর্ণদা, আমি বেহালা থানা থেকে বলছি। আমি সুপ্রিয় গাঙ্গুলি, বেহালা থানার অফিসার ইনচার্জ। ভুলে গেছেন না ব্যস্ত আছেন? সকাল সকাল ডিস্টার্ব করার জন্য সরি দাদা, চারিদিকে প্রেশারে যা ঘেঁটে আছি। অর্ণব বসু মল্লিক, লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের দক্ষ ইয়াং অফিসার। চাকরি জীবন 10 বছরের পূর্ণ হয়নি, কিন্তু এর মধ্যে বহু জটিল এবং ঝুঁকিপূর্ণ কেস সলভ করে প্রচুর সুখ্যাতিও অর্জন করেছেন। জুনিয়র সহকর্মীদের কাছে অর্ণ সুপার হিরো। অর্ণর প্রত্যেক দিনের রুটিনে প্রথমেই থাকে জিম। 1 ঘন্টা জিম করে বাড়িতে ফিরে স্নান সেরে ব্রেকফাস্ট করতে করতে নিউজ পেপার পড়েন। তারপর 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে স্ত্রী দামিনীর সঙ্গে একটু গল্প গুজব করেন। তার ব্যস্ত জীবনে অক্সিজেন এই সময়টুকু। সেই জন্য কারো ফোন এলে অর্ণ এই সময়টা একদমই খুশি হন না। তবু সহকর্মী বলে কথা এবং একান্ত প্রয়োজনে ফোন করেছে, সেই কারণে সৌজন্যের খাতিরে ফোনটা ধরে বলল, হ্যাঁ সুপ্রিয়, বলো কি সমস্যা? দাদা, সমস্যাটা ভীষণই জটিল। 2 দিন আগে সরসুনা 3 নম্বর ঝিলের পাড়ে একটা আনআইডেন্টিফাইড বডি উদ্ধার করেছে সরসুনা থানার ওসি সৌম্যজিৎ দে এবং সাব ইন্সপেক্টর ফিরোজ খান। বডিটা প্রথমে দেখেন সরসুনা বাজারের একজন মাছ বিক্রেতা। ওই মাছ বিক্রেতার নাম শঙ্করলাল। এবার লোকটি প্রত্যেক দিন ভোরবেলা উঠে বিভিন্ন পুকুর এবং ঝিল থেকে তাজা মাছ সংগ্রহ করে। সেই দিনও শঙ্করলাল সাইকেল স্ট্যান্ড করে মাছের হাঁড়ি রাখতে গিয়ে চমকে উঠে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। শঙ্করলালের চিৎকার শুনে মর্নিং ওয়াকের মানুষজন এবং স্থানীয় বাড়ির কিছু লোকজন তারা ছুটে আসে। ভিড় জমে যায় ঝিলের পাড়ে। তখন ওখানকার একজন ভদ্রলোক সরসুনা থানায় ফোন করে নাম বলেন কুশল চৌধুরী। পুলিশ গিয়ে দেখে বডিটা একটি 22-23 বছরের মেয়ের। স্লিম ফিগার, বেশ লম্বা, 5 ফুট 6 ইঞ্চি তো হবেই। বডিটা জলের সংস্পর্শে থাকার কারণেই ফ্যাকাশে হয়ে গেছে, সেজন্য গায়ের রং অনুমান করা যাচ্ছে না। তবে গায়ে হলুদ রঙের ফ্লাওয়ার মোটিভের কুর্তি আর হলুদ রঙের লেগিংস পরা ছিল। কানে ছোট্ট 2টো ইয়ারিং আর বাঁ হাতের কবজিতে প্রজাপতির ট্যাটু করা। খোলা চুল ভিজে নেতিয়ে আছে, চোখ দুটো খোলা আর মুখটাও হাঁ করা। মুখে চোখের নিচে আঘাতের চিহ্ন, গলায় কালচে দাগ, সম্ভবত দড়ি। দেখি দেখি, সরুন সরুন, এখানে ভিড় করবেন না, আমাদের কাজটা করতে দিন। সরুন সরুন। কি সাহস! একটা মেয়েকে এখানে মেরে ফেলে রেখে গেল। গলায় দেখো মোটা দড়ির দাগ। কিন্তু মেয়েটা কে হতে পারে? বলি ও সুবলদা,
আপনিও কি চিনতে পারছেন না? তখন সবার একটাই প্রশ্ন, কে এই মেয়েটি? বডিটা আপাতত কাঁটাপুকুর মর্গে। কারা এই মেয়েটিকে খুন করলো, কেন করলো, মেয়েটির পরিচয় কি, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আপনার সাহায্য লাগবে অর্ণদা। এতক্ষণ ধরে খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনছিলেন অর্ণব বসু মল্লিক। এবার বললেন, শোনো সুপ্রিয়, তুমি এবং সরসুনা থানার ওসি প্রথমে মেয়েটির ছবি দক্ষিণ কলকাতার সবগুলি থানায় পাঠিয়ে দাও, আর মিডিয়াকে নিউজ করতে বলো। সবার আগে আমাদের মেয়েটির পরিচয় খুঁজে বের করতে হবে। মেয়েটির পরিচয় খুঁজে পেলেই বাকি কাজটা সহজ হয়ে যাবে। ওই ঝিলের চত্বরে এবং আশেপাশের সমস্ত সিসিটিভির ফুটেজ সংগ্রহ করো, আর মেয়েটির মৃতদেহের ছবি, সিসিটিভি ফুটেজ নিয়ে তুমি এবং সৌম্যজিৎ বাবু আমার সঙ্গে দেখা করো। ওকে দাদা। পরের দিন সকালে অর্ণব বসু মল্লিকের বাড়িতে গেলেন সুপ্রিয় এবং সৌম্যজিৎ বাবু। তিনজনে মিলে অর্ণব বসু মল্লিকের ডাইনিং হলে বসলেন। সুপ্রিয় গাঙ্গুলি বেহালা থানায় জয়েন করার পরে বেহালা থানা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত অর্ধেক ক্রাইম সুপ্রিয় গাঙ্গুলির ভয়েই বন্ধ হয়ে গেছে। যখন তখন দুজন কনস্টেবল আর হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়েন। ভয় জিনিসটা মিস্টার গাঙ্গুলির কুষ্টিতে লেখা নেই। সেই রকমই ভয়ানক ক্রিমিনালদের জম সৌম্যজিৎ দেও। স্যার, সরসুনা আমার থানার আন্ডারে এবং বডি আমি উদ্ধার করি। স্যার, আমার এরিয়া ঝিলের পাড়, পার্ক এবং আশেপাশে প্রেমিক প্রেমিকাদের মুক্তাঞ্চল। আগে জুয়া খেলা, মদের আসর সবই চলতো। আমি এসে সবই বন্ধ করে দিয়েছি। কিন্তু স্যার, এখানে একটা প্রবলেম সবসময় লেগেই আছে। সিসিটিভি ক্যামেরা যতবারই লাগাই না কেন, ক্রিমিনালগুলো সব নষ্ট করে দেয়। ওই 3 নম্বর ঝিলপাড়ের ক্যামেরা ওর সামনে বডি ফেলার আগেই সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। স্যার, আমার মনে হয় খুনটা সম্ভবত দূরে কোথাও করে বডিটা ঝিলের পাড়ে ফেলে গেছে। আমরা পুলিশ কুকুর নিয়ে চারিদিকটা তন্ন করে খুঁজেছি, কিন্তু কোনো রকম ক্লু পাইনি। মনে হচ্ছে বাইরে থেকে গাড়ি করে নিয়ে এসে তারপর তাড়াহুড়ো করে ঝিলের জলের একদম কিনারে রেখে পালিয়ে গেছে। তাড়াহুড়ো করার কারণে হয়তো বেশি গভীর জলে ফেলে যেতে পারেনি। অর্ণব বসু মল্লিক এতক্ষণ গম্ভীর হয়ে শুনতে শুনতে জিজ্ঞেস করলেন, মিস্টার দে, পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছেন? না স্যার, আশা করছি আজ দুপুর 12টার মধ্যে হাতে পাবো। আপনারা এতক্ষণ যা বর্ণনা দিলেন এবং ছবিতে পোশাক দেখে দর্শন বলে মনে হচ্ছে না। ত্রিকোণ প্রেমের ঘটনা হতে পারে, কেননা মেয়েটি যথেষ্ট সুন্দরী, তাছাড়া বয়সটা অল্প। ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করা যাক। কিন্তু মুশকিল হচ্ছে 4 দিন হতে চলল, এখনো মৃতার পরিচয় কিংবা মৃতার বাড়ির থেকে একটা এফআইআর পর্যন্ত করল না। আচ্ছা, আপনার আশেপাশে থানায় খোঁজ নিয়ে দেখেছেন কোনো রিপোর্ট এসেছে কিনা? অর্ণদা, পুলিশ এখনো সম্ভাব্য অসম্ভাব্য সব জায়গাতে মেয়েটির ছবি দেখিয়ে খোঁজ করে চলেছে। থানাগুলিতে যথানিয়মে ইনফর্ম করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত নিট ফল শূন্যই। কিন্তু অর্ণদা, যে বা যারা মেয়েটিকে নৃশংসভাবে খুন করলো তাদের খুঁজে বের করতেই হবে। মানুষ চাইলে কি না পারে বলো তো? আর আমরা মেয়েটার খুনের কিনারা করতে পারবো না? পারতেই হবে সুপ্রিয়, নাহলে লালবাজারের বদনাম হবে। এই লালবাজারকে তো একসময় স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো, তুমি তো জানো সুপ্রিয়। তাই আমাদের মতো গোয়েন্দা পুলিশকে একটু বেশি জানতে হয়। তারপর তোমার মতো ডাকাবুকো নির্ভয় পুলিশ অফিসার সাথে রয়েছ, সৌম্যজিৎ বাবুর মতো রকচটা তৎপর অফিসার রয়েছেন, কাজ হয়ে যাবে। সেদিন বিকেলে যখন তিনজনে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আলোচনা করছিলেন, ঠিক সেই সময় হ্যাঁ অভিরূপ, বলো। স্যার, মেয়েটিকে নিউ আলিপুরের হানি টাওয়ার আবাসনের সিকিউরিটি গার্ড আইডেন্টিফাই করতে পেরেছে। মেয়েটির নাম জানে না, তারা ওই আবাসনের 3 তলায় থাকে। মেয়েটির মায়ের নাম জানে। স্যার, আপনি তাড়াতাড়ি আসুন, আমি আর দীপিকা এখানে অপেক্ষা করছি। সিকিউরিটিকেও আটকে রেখেছে। বেহালা থানার কনস্টেবল অভিরূপ সামন্ত জানালো, চলুন, আমাদের নিউ আলিপুরের হানি টাওয়ারে এক্ষুনি যেতে হবে। ওখানে অভিরূপ সামন্ত এবং দীপিকা সোরেন আমাদের জন্য অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন 3 মহারথী। 3 জনের আলোচনা চলছে। জিপ ছুটছে নিউ আলিপুরের দিকে দুরন্ত গতিতে। অফিসার ইনচার্জ সৌম্যজিৎ বললেন,
আচ্ছা অর্ণ স্যার, আপনার কি মনে হচ্ছে নিছক আক্রোশেই কি কেউ মেয়েটিকে খুন করেছে? না, এক্ষুনি বলা সম্ভব নয়। পোস্টমর্টম রিপোর্টে আমরা যেটা দেখলাম, মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গলায় মোটা দড়ি দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। দর্শনের কোনো চিহ্ন নেই, তবে মৃত্যুর আগে খুনির সাথে সম্ভবত ধস্তাধস্তি হয়েছিল। মেয়েটিকে বাগে আনার জন্য মুখে একাধিকবার আঘাত করা হয়। একসময় তিনজনই জিপ থেকে নেমে পড়ল হানি টাওয়ারের গেটে। সেখানে অভিরূপ এবং দীপিকা অপেক্ষা করছিল। অভিরূপ সিকিউরিটি গার্ড এবং অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার সুকান্ত দাসকে হাজির করলো। সুকান্ত অফিসারদের বলল, স্যার, কিছু মনে না করলে আমরা কমিউনিটি হলে বসতে পারি? ঠিক আছে, চলুন। হ্যালো, কী নাম বললেন? আগে স্যার, সুকান্ত দাস। হ্যাঁ, সুকান্তবাবু, আপনি আবাসনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনকেই ডেকে আনুন। আমরা প্রথমে ওনাদের সাথে কথা বলবো। ওকে স্যার। কমিউনিটি হলে একজন মধ্যবয়স্ক ব্যক্তি আর একজন বছর 36-37-এর যুবক এসে উপস্থিত হলো। তারপর অর্ণ বসু মল্লিক মৃত মেয়েটির ছবি দেখিয়ে জিজ্ঞেস করলেন, এই মেয়েটিকে আপনারা চেনেন? সকলে প্রায় একই সঙ্গে উত্তর দিল, হ্যাঁ, ওটা তো আমাদের রিমলি মায়ের ছবি। ও এভাবে ও মারা গেছে? হ্যাঁ, আমার থানার এরিয়ার ঝিলে ওর বডি পাওয়া গেছে। আচ্ছা, আমরা আমাদের পরিচয়গুলো দিয়ে দিই। আমি অর্ণ বসু মল্লিক, লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার। উনি অফিসার ইনচার্জ সুপ্রিয় গাঙ্গুলি, বেহালা থানা। সৌম্যজিৎ দে সরসোনা থানার অফিসার ইনচার্জ। অভিরূপ সামন্ত কনস্টেবল, বেহালা থানা, এবং দীপিকা সোরেন কনস্টেবল, সরসোনা থানা। বাই দ্য ওয়ে, আমরা কেয়ারটেকার এবং সিকিউরিটি গার্ড প্রকাশ ঠাকুরের পরিচয় জানতে পেরেছি। এবার দয়া করে আপনারা নিজেদের পরিচয়টা দিন। জি নমস্কার, हम সুরেশ বাজারিয়া এ আবাসনের প্রেসিডেন্ট আছি। নিউ মার্কেটে আমার ইলেকট্রনিক্স গুডসের শোরুম আছে, তাছাড়াও আরও অনেক বিজনেস রয়েছে। নমস্কার, আমি আদিত্য সেন। আমি পেশায় একজন ব্যাংক অফিসার, আর আমি এখানকার সেক্রেটারি। তাহলে এবার যে মৃতদেহটি সরসোনা থানার অন্তর্গত ঝিল থেকে পাওয়া গেছে, সেই মৃতদেহটি আজ পর্যন্ত আনআইডেন্টিফাইড ছিল। ঘণ্টাখানেক আগে আপনাদের সিকিউরিটি গার্ড প্রকাশ ঠাকুর মেয়েটির ছবি দেখে চিনতে পারে, কিন্তু উনি মেয়েটির নাম জানেন না। আমি এই কেসের তদন্তের দায়িত্বে রয়েছি। ওনারা সকলে আমার সহকর্মী এবং আমাকে সাহায্য করছেন। আমার প্রথম প্রশ্ন, একটা জলজ্যান্ত মেয়ে 4 দিন হলো নিখোঁজ, অথচ না ওর পরিবারের লোকজন না আবাসনের লোকজন থানায় একটা মিসিং ডায়েরি পর্যন্ত করলেন না কেন? মেয়েটির পরিবারের লোকজন কোথায় রয়েছেন? তারা মেয়েটির 4 দিন বাড়িতে ফিরছে না দেখেও কিভাবে নিশ্চিন্ত হয়ে বসে আছেন? স্যার, আপনাদের পারমিশন পেলে আমি বলছি। বলুন, কে এই রিমলি, কে বৃত্তান্ত, সেটা জানাই এখন আমাদের মূল লক্ষ্য। আমি বি ব্লকের 3rd ফ্লোরে রিমলিদের পাশের ফ্ল্যাটেই থাকি। স্যার, রিমলির ভালো নাম দীপ্তা ঘোষাল। ওর বাবা 5 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গেছেন। দীপেশ ঘোষাল দীপ্তার বাবা। কলেজে ইংরেজি সাহিত্য পড়াতেন, খুব ভালো মানুষ ছিলেন। এখন এই ফ্ল্যাটে রিমলি আর রিমলির মা মানে সোহেলি ঘোষালই থাকেন। দীপ্তা 3rd ইয়ারে আইনের ছাত্রী, খুব ভালো কথা বলতে পারত, মেধাবীও ছিল। ছোট থেকে প্রত্যেকবার ক্লাসে ওই 1 থেকে 10-এর মধ্যেই থাকতো। সহেলি দেবীর সংসার কিভাবে চলে? উনি কি কোনো জব করেন? না স্যার, দীপেশ দা যেসব টাকা পয়সা রেখে গিয়েছেন তার ইন্টারেস্ট থেকেই তাদের চলে যায়। 4 দিন হলো একমাত্র মেয়ে নিখোঁজ, এখনো সহেলি ঘোষের কোনো খোঁজ নেই। কেমন মা তিনি? একমাত্র সন্তানের খোঁজ রাখেন না? নিশ্চয়ই রাখেন স্যার। মেয়ে ছাড়া সহেলি বৌদির তো আর কেউ নেই। শ্বশুর বাড়িও সেভাবে খোঁজ খবর রাখে না। আর বাপের বাড়ি তরফে শুনেছি একটা ভাই আর একটা বোন আছে। চলো সুপ্রিয়, আমরা পুরো টিম এই আবাসনের 3rd ফ্লোরে সোহিলি ঘোষালের কাছে একবার যাই। উনি 4 দিন মেয়ে বাড়ি ফেরেনি, অথচ মেয়ের খোঁজ করছেন না। কেনই বা একটা এফআইআর করেননি লোকাল থানায়? অর্ণ বসু মল্লিকের কথা শুনে কেয়ারটেকার সুকান্ত দাস বলল, স্যার, একটা ইনফরমেশন আগেই দেওয়া উচিত ছিল, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করবেন। আসলে গত শনিবার সোহেলি ম্যাডাম দীপ্তা ম্যাডামের সাথে সকাল 10টা নাগাদ বেরিয়ে গেছে। সাথে মেরুন কালারের একটা ব্যাগ ছিল। আমি জিজ্ঞেস করাতে বললেন যোধপুর পার্কে বোনের বাড়িতে যাচ্ছেন, সপ্তাহখানেক পরে ফিরে আসবেন। সাথে একথাও বললেন দীপ্তার কোনো প্রয়োজন হলে মাঝে একবার আসতে পারে। সেই কারণে চাবির একটা সেট আমাকেও দিয়ে গেছেন। কেউ থাকুক বা না থাকুক, ফ্লোরটা একবার আমরা ভিজিট করবই। তার আগে সহেলি ঘোষের ফোন নাম্বারটা দিন। স্যার, আমার কাছে সহেলি বৌদি ও রিমলি দুজনেরই ফোন নাম্বার আছে।
আপনি নোট করে নিতে পারেন। মিস্টার দে, আমি দুটো নম্বরই সেভ করে নিচ্ছি, আপনিও নিয়ে নিন। সুপ্রিয়, তুমিও নাম্বার দুটো সেভ করে নাও। আর যতক্ষণ কেসটা সলভ না হবে ততক্ষণ আপনারা কেউ এই শহরের বাইরে যাবেন না। তখন সন্ধে 7টা বাজে। ওসি সৌম্যজিৎ দে সহেলি ঘোষালের ফোন করলেন। 4-5টা রিং হয়ে যাওয়ার পর ফোনটা রিসিভ করলেন এক ভদ্রমহিলা। হ্যালো, কে বলছেন? নমস্কার মিসেস ঘোষাল, আমি সরসুনা থানার ওসি সৌম্যজিৎ দে বলছি। ওসি? বলুন স্যার, বলুন স্যার। আমাকে কেন? বলছি ম্যাডাম, বলছি। তার আগে বলুন, আপনার মেয়ে দীপ্তা ঘোষাল কোথায়? মানে কেন 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 কি হয়েছে? কি হয়েছে আমার রিমলির? স্যার বলুন, বলুন না কি হয়েছে? না না, বলছিলাম আপনি কি জানেন দীপ্তা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আসলে আজ তো 10 তারিখ। আমরা 5 তারিখে রিমলি আর আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। তখন ওই 6 তারিখের সকালে রিমলি একটা ছোট ব্যাগে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল। বলল ওরা 4-5 জন বন্ধু মিলে ছোট একটা ট্রিপে যাবে, ফিরে ফ্ল্যাটেই থাকবে। তারপর 6 তারিখ বিকেল পর্যন্ত রিমলির সাথে আমার কথা হয়েছিল। এবার রাত্রি 9টার সময় আমি ফোন করেছিলাম। ও ফোন ধরে বলল যে মা, পরে কথা বলছি, একটু ব্যস্ত আছি। তারপর তার ফোন করেনি। আমি প্রচণ্ডভাবে ধৈর্য হারিয়ে ওর বন্ধু শালিনী আর বিশালকে ফোন করলাম। বিশাল তো ফোন রিসিভই করেনি। আর শালিনী ফোনটা রিসিভ করে বলেছিল, আন্টি চিন্তা করো না, আমরা সবাই ঠিক আছি, দীপটা পরে তোমার সঙ্গে কথা বলে নেবে, তুমি চিন্তা করো না। তারপর থেকে আমি রিমলির কোনো ফোন পাইনি, জানেন। ফোন বন্ধ ছিল অফিসার। বন্ধুরাও ফোন ধরলো না, ফোন রিসিভ করলো না কেউ। আমি ওই হানি টাওয়ারে যে কেয়ারটেকার আছে তাকে ফোন করলাম। তখন ওরা বললো যে আমাদের ফ্ল্যাটে নাকি আলো জ্বলছে। তা আমি ভাবলাম রিমলি হয়তো আমাদের ওই ফ্ল্যাটেই, হানি টাওয়ারের ফ্ল্যাটেই ফিরে গেছে, ওই জন্য আর ব্যস্ত হয়নি স্যার। ঠিক আছে ম্যাডাম, আপনি আপনার বোনের বাড়ির অ্যাড্রেসটা বলুন, আর আমরা না আসা পর্যন্ত আপনি ওখানেই থাকবেন। আমরা 8টার মধ্যে পৌঁছাবো। পুরো টিম 8:15-র মধ্যে পৌঁছে গেল যোধপুর পার্কের সঠিক ঠিকানায়। এতজন পুলিশকর্মী অফিসার দেখে বাড়ির সকলে রীতিমতো ঘাবড়ে গেল। সহেলি দেবীর বোন, ভগ্নিপতি সকলের বসার ব্যবস্থা করলেন। অর্ণব বসু মল্লিক সকলের সঙ্গে পরিচয় করে কথাবার্তা শুরু করলেন। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন করি, তারপর অন্য কথায় আসি। একটা ইয়াং মেয়ে 3 দিন বাড়িতে ফিরে এলো না, ফোন বন্ধ, মেয়ের বন্ধুরা ফোন রিসিভ করছে না, অথচ আপনারা নির্বিকার হয়ে বসে আছেন কি করে? এর পেছনে কি অন্যরকম কোনো কারণ আছে? সহেলি দেবীর ভগবতী বললেন, দেখুন স্যার, আপনারা যেরকম ভাবছেন ব্যাপারটা ঠিক সেরকম নয়। 7 তারিখ বিকেল পর্যন্ত আমি, আমার স্ত্রী বা আমার ছেলে অভিরূপ কেউই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেইনি। ভেবেছিলাম রাত্রিরে হয়তো এখানেই ফিরে আসবে, কিন্তু যখন রাত্রি 8টার পরে ফিরল না, আমাদের সকলেরই প্রচণ্ড টেনশন শুরু হলো। দিদির সামনে কিছু আলোচনা করছিলাম না, উনি ভেঙে পড়বেন বলে। আমরা নিজেরা খোঁজার চেষ্টা করেছিলাম। অভি রিমলির কলেজেও গিয়েছিল, রিমি কলেজেও যায়নি। আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করে জেনেছি, ওনারা সকলেই বলেছিলেন যে রিমলির ব্যাপারে তারা কিছুই জানেন না। আমি নিজে পরশু রাতে হানি টাওয়ারে যাই, ওখানেও ছিল না, কিন্তু ওয়াশরুমের আর ডাইনিং রুমের লাইট জ্বলছিল। ওখান থেকে নিরাশ হয়ে ফিরে এসেও দিদিকে কিছু বলিনি। আমরা তো আজই সিদ্ধান্ত নিলাম যে নিউ আলিপুর পুলিশ স্টেশনে এফআইআর করব। তারই মধ্যে আপনাদের ফোন আসে। দেখুন, আপনাদের একটু শক্ত হতে হবে। গত 7 তারিখে সকালে সরসুনা 3 নম্বর ঝিলের কিনারে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। আজই হানি টাওয়ারের সিকিউরিটি গার্ড ফটো দেখে শনাক্ত করেছে। এই ছবিটা দেখুন, এই মেয়েটি কি দীপ্তা? ছবি দেখে সহেলি দেবী জ্ঞান হারালেন। মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ বদলে গেল। সুপ্রিয় গাঙ্গুলি বললেন, চলুন আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিই। আগামীকাল 1st আওয়ারে বাড়ির লোকজন বডি আইডেন্টিফিকেশন করবেন। আমরা আবার হানি টাওয়ারে ফিরে যাব। দীপ্তা হত্যার রহস্য ওখানেই লুকিয়ে রয়েছে। পরের দিন সকালে 3 জন অফিসার হানি টাওয়ারে পৌঁছে আবার কমিউনিটি হলে মিস্টার বাজারিয়া সহ সকলকে ডেকে পাঠালেন। তারপর সবাই এসে পৌঁছতেই অর্ণব বসু মল্লিক জিজ্ঞেস করলেন, আচ্ছা মিস্টার বাজুরিয়া, আপনার ছেলের নাম কি বিশাল বাজুরিয়া? मतलब
আমার ছেলের প্রশ্ন আসছে কেন স্যার? প্রশ্ন তো নিশ্চয়ই আছে। আগে এটা বলুন, 6 মার্চ বিশাল কোথায় ছিল? বাড়ি ছিল না এটা আমরা জানি, কখন বাড়ি ফিরেছিল সেটা বলুন। আমি ঘুমাচ্ছিলাম, বিশালের মা বলতে পারবে। তাও ঠিক। ভোর 4টের সময় ছেলে বাড়িতে আসলে বাবা কি করে জানবে? ঠিক তো মিস্টার বাজারিয়া? এবার সুপ্রিয় গাঙ্গুলি মিস্টার বাজারিয়াকে বললেন, আপনার ছেলে কোন কোন বন্ধু বান্ধবীদের সাথে ঘোরাফেরা করে আপনি একটু হলেও তো জানেন মিস্টার বাজৌরিয়া। এবার আস্তে আস্তে নামগুলো মনে করে আমাদের বলুন। আর দ্বিতীয়ত, দীপ্তার সাথে বিশালের বন্ধুত্ব কতদিনের? মিস্টার গাঙ্গুলি, আমাকে এইসব সওয়াল করছেন কেন? আমাকে বিরক্ত করে কোনো লাভ নেই। দীপ্তার আসল খুনিদের খুঁজে বের করুন। যা ইনফরমেশন দেবার দিয়ে দিয়েছি, এবার আপনারা আসতে পারেন। হ্যালো মিস্টার, চোখ নামিয়ে কথা বলুন। হ্যাঁ, বিহেভ ইয়োরসেলফ। ছেলের কুকীর্তির কথা লুকিয়ে এখন আর কোনো কাজ হবে না। হ্যাঁ, আপনি প্রথম দিন থেকেই সমস্ত ব্যাপারটা জানেন এবং সেই মতো খুনিদের আড়াল করে কেসটাকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেবার চেষ্টা করছেন। আপনি নিজের মুখে এমন কিছু না বললেও আমরা যখন একবার ক্লু পেয়ে গেছি, ঠিক খুনিকে খুঁজে বার করবই। পাতালে ঢুকলেও সেখান থেকে টেনে বার করব, আর তার যথাযথ শাস্তির ব্যবস্থা খুব কড়াভাবেই হবে। হ্যাঁ। এরপর পুলিশ কুকুর এবং ফরেন্সিক টিমের দুজন সদস্যকে কল করে আনলেন মিস্টার বসু মল্লিক। সন্দেহভাজন সকলের ফ্ল্যাটে তল্লাশি চালালেন পুরো টিম নিয়ে। তারপর ফরেন্সিক টিমের মিস্টার সরকার গেলেন ভিকটিমের ফ্ল্যাটে। হাতের ছাপ সংগ্রহ করলেন। দীপ্তার স্টাডি টেবিলে ল্যাপটপ ছিল, সেটাও নিল। টিম কেমিক্যাল অ্যানালাইসিস করলে সব পরিষ্কার হয়ে যাবে। এরপর পুলিশ কুকুর নিয়ে পুরো কমপ্লেক্স চষে ফেলতে লাগলো ইনভেস্টিগেশন টিম। অবশেষে সবকিছু কমপ্লিট করে বেরিয়ে আসার সময় পুলিশ কুকুর রকি কমপ্লেক্সের পার্কিংয়ে একটা কালো রঙের অডির সামনে গিয়ে চিৎকার করতে লাগলো, মিস্টার সুকান্ত, এই গাড়িটা কার? হ্যাঁ, এটা মিস্টার বাজারিয়ার গাড়ি। এই গাড়িটা কে চালায়? বাড়ির লোকেরা না কোনো ড্রাইভার? আপাতত বলতে পারেন এই গাড়িটার মালিক বিশাল বাজারিয়া। সিকিউরিটি, এক্ষুনি মিস্টার বাজারিয়ার কাছে যান, গিয়ে বলুন অডির চাবি সহ যেন খুব তাড়াতাড়ি পার্কিং লটে আসে উনি। কিছুক্ষণের মধ্যে মিস্টার বাজৌরিয়া পার্কিং লটে এসে উপস্থিত হলেন। গাড়ির চাবিটা আমাদের একটু দিন। কেন? গাড়ির চাবি নিয়ে কি করবেন? দিন বলছি। আর হ্যাঁ, আপনার ছেলেকে যেখানে লুকিয়ে রেখেছেন তাড়াতাড়ি বের করুন, হয়তো আমাদের বের করতে হবে। তার রেজাল্ট হয়তো খুব একটা ভালো হবে না। কথাটা শোনা মাত্র অডির চাবিটা অর্ণব বসু মল্লিকের হাতে দিলেন। চাবিটা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে আবার মিস্টার বাজারিয়ার হাতে ফেরত দিলেন অর্ণব বসু মল্লিক। টিকিটা না হয় আপনি নিজের হাতে খুলুন। ডিকি খোলার পর ডিকি থেকে পাওয়া গেল দুটো খালি মদের বোতল আর লাল রঙের একটা লাইলনের দড়ি। সঙ্গে সঙ্গে সেগুলোকে ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়ে দিলেন। এরপর অর্ণব বসু মল্লিক সহ আরও দুজন পুলিশ অফিসার গাড়ির ভিতর সিটের নিচ ভালো করে দেখতে লাগলেন। পরের দিন সকাল সকাল ফরেন্সিক রিপোর্ট আসা মাত্র অর্ণব বসু মল্লিক, সুদীপ্ত গাঙ্গুলি এবং সৌম্যজিৎ দে বেরিয়ে পড়লেন হানি টাওয়ারের উদ্দেশ্যে। সিকিউরিটি গেট খুলে দিতেই 2 নম্বর ব্লকের নিচে গাড়ি রেখে আস্তে আস্তে 3 অফিসার সিঁড়ি দিয়ে উঠে ডোরবেল বাজালেন। দরজা খুললেন মিস্টার বাজারিয়া। কি ব্যাপার আপনারা? কোনো উত্তর না দিয়ে 3 জনে এগিয়ে গেলেন বেডরুমের দিকে। সেখানে দেখলেন শুয়ে আছে বিশাল বাজারিয়া। ये आप लोग बिल्कुल सही नहीं कर रहे हैं। চুপ, একদম চুপ। আমাদেরকে আমাদের কাজটা করতে দিন, নয়তো ছেলের সাথে সাথে আপনাকে নিয়ে যেতে বাধ্য হব। ওই, অনেক ঘুমিয়েছিস, বাকিটা চল লকআপে ঘুমাবি। চল চল। আরে আপনারা কি বলতে চাইছে? আমি কিছু করিনি। কি? আমাদের সাথে তো চল, তারপর দেখছি বাকিটা। পাপা ये लोग क्या कह रहे हैं? পাপা। অর্ণব বসু মল্লিক ঘাড় ধরে তুলে নিয়ে যেতে লাগলেন। ऑफिसर आप ये नहीं कर सकते। বলেছিলাম না, আমাদের বের করতে হলে তার রেজাল্ট হয়তো খুব একটা ভালো হবে না। আর বাকিটা আগামীকাল সকাল 10টায় লালবাজারে কনফারেন্স রুমে চলে আসবেন, বাকিটা শুনে নেবেন বলে টানতে টানতে নিয়ে গেলেন সিঁড়ি দিয়ে। মিস্টার গাঙ্গুলি, আগামীকাল সকাল 10টায় দীপ্তার বন্ধুদের মানে শালিনী গুপ্তা, সোহেল রানা, রিয়া দত্ত এদেরকে লালবাজারে কনফারেন্স রুমে হাজির করবেন আপনারা। আমি
ঠিক সময়ে সমস্ত তথ্য প্রমাণ সহ পৌঁছে যাব। আর হ্যাঁ, এই মালটাকে লকআপ থেকে প্রিজন ভ্যানে ফুল প্রোটেকশনে লালবাজারে নিয়ে আসবেন, কারণ ও সামান্যতম গাফিলতি দেখলেই পালানোর চেষ্টা করবে। পরের দিন লালবাজারে কনফারেন্স রুমে সবাইকে হাজির করেছেন ওসি সৌম্যজিৎ দে এবং ওসি সুপ্রিয় গাঙ্গুলি। গোয়েন্দা অফিসার অর্ণব বসু মল্লিক শুরু করলেন। আমার হাতে সমস্ত তথ্য প্রমাণ চলে এসেছে। এখন আমরা জানি খুনি কে বা কারা। আপনারা সকলে একটু ধৈর্য ধরে বসুন। আপনাদের সামনে এই দীপ্তা খুনের রহস্য খুব তাড়াতাড়ি উন্মোচিত হতে চলেছে। একদম পেছনের সারিতে বসেছিলেন দীপ্তার পরিবারের লোকজন। কথাটা শুনে দীপ্তার মা কান্নায় ভেঙে পড়লেন। আবারও মিস্টার বসু মল্লিক শুরু করলেন। আমরা তদন্ত করে জানতে পেরেছি গত 7 তারিখে বিশাল বাজরিয়ার অটি গাড়িতে সবাই লং ড্রাইভে ডায়মন্ড হারবার গিয়েছিল। ফেরার পথে সোহেল রানা এবং রিয়া দত্ত জোকায় নেমে যায়। গাড়িতে থাকে 3 জন, শালিনী, বিশাল এবং দীপ্তা। জোকা থেকে ড্রাইভিং করছিল শালিনী। বিশাল ব্যাকসিটে দীপ্তার পাশে বসেছিল। কি ঠিক বলছি বিশাল বাজরিয়া? হঠাৎ বিশাল বাজারিয়া ভয়ে চিৎকার করে বলতে লাগলো, স্যার আমরা দীপ্তাকে মারিনি, আপনি বিশ্বাস কেন করছেন না? আমরা দীপ্তাকে মারতে পারি না, ও তো আমার খুব কাছের ছিল, আমি কি করে ওকে মারবো? আমি জিজ্ঞাসা করছি, বিধবা মায়ের একমাত্র সন্তানকে কেন খুন করলে? আনসার মি মিস্টার বিশাল বাজরিয়া। বিশাল এবারও একই কথা রিপিট করে গেল। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি, বিশ্বাস করুন স্যার প্লিজ, আমি কিছু করিনি স্যার। সময় নষ্ট করলে ফল ভালো হবে না। প্রমাণ ছাড়া আমি কথা বলছি না, সব প্রমাণ তোমার দিকেই আছে। হঠাৎ শালিনীর দিকে একবার তাকিয়ে কিছু বোঝাতে চাইছিল বিশাল। অর্ণব বসু মল্লিক কোষে ধমক দিলেন, বলো বলছি, নিজের মুখে স্বীকার করো। এবার সুপ্রিয় গাঙ্গুলি বললেন যে, তুমি যদি খুন না করে থাকো তাহলে 6 তারিখে শেষবার বাড়িতে আসার পর আর বাড়িতে ফেরোনি কেন? এতদিন ধরে সোহেল রানার মাসির বাড়িতে লুকিয়েছিলে কেন? ভেবেছিলে তোমাকে কোনোদিনও কেউ ধরতে পারবে না? তার উপর তোমার বাবা প্রভাবশালী ব্যক্তি। তারপরে আরেকটা প্লাস পয়েন্ট, উনি হানি টাওয়ারের প্রেসিডেন্ট। উনি সব রকম প্রভাব খাটিয়ে চারিদিকটা ম্যানেজ করে ফেলেছিলেন যাতে সুরেশ বাজারিয়ার ছেলে বিশাল বাজারিয়া কোনো দিন পুলিশের হাতে ধরা না পড়ে। কিন্তু কথাই আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। আর একটা কথা মনে রেখো, উনি যত বড়ই চালাক হোক না কেন, খুনের পরে কোনো না কোনো প্রমাণ রেখেই যায়। যেরকম তোমার অডি গাড়ির থেকে পাওয়া নাইলনের দড়ি এবং মদের বোতলে স্পষ্ট তোমার হাতের ছাপ রয়েছে। এই শোন, সময় আমাদের কাছে অনেক মূল্যবান। বেশি হিয়ালি না করে স্পষ্ট করে সব বল। কেন দীপ্তাকে কিভাবে খুন করলি? বলছি স্যার আমি আর দীপ্তা গত 4 বছর ধরে রিলেশনশিপে ছিলাম, কিন্তু আমার বাবা মা এই রিলেশনটাকে একদম পছন্দ করতেন না, এমনকি ঘোষাল আন্টিও পছন্দ করতেন না। তবুও আমরা নিজেদের সম্পর্কটা ভাঙিনি। তারপর লাস্ট ইয়ার রিয়ার মাধ্যমে শালিনীর সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকেই বন্ধুত্ব থেকে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আর এই জিনিসটা কোনোভাবে দীপ্তা জেনে যায়। প্রথম দিকে ভীষণ রাগারাগি করতো, পরের দিকে শালিনীর সঙ্গে খুব মিসবিহেভ করতো, ধমকি দিত। এদিকে আমিও দীপ্তাকে ইগনোর করতাম, আর সেটাও কিছুতেই মেনে নিতে পারছিল না। শালিনী যেহেতু আমাদের সেম কাস্টের আর বিজনেস ফ্যামিলির মেয়ে, সেজন্য আমার বাবা মাও আমার আর শালিনীর সম্পর্কটাকে নিয়ে খুব হ্যাপি ছিল। আমি অনেকবার ব্রেকআপ করে দিয়েছিলাম দীপ্তার সঙ্গে, তারপরেও আমার পিছনেও চিনে জোকের মতো লেগেছিল। আমার চিনা হারাম করে রেখে দিয়েছিল। তাই শেষমেশ একদিন একটা প্ল্যান করলাম, ওকে এভাবে শায়েস্তা করা যাবে না, ওকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আর সেই জন্য আমরা একটা ট্যুর প্ল্যান করলাম। সেখানে গিয়ে সারাদিন সবাইকে নিয়ে খুব আনন্দ করলাম। দীপ্তাকে তো ডেকেছিলামই, তার সঙ্গে সোহেল আর রিয়াকেও ডাকলাম, যাতে দীপ্তার মনে কোনো রকম সন্দেহ না জাগে। তারপর ফেরার সময় জোকাতে রিয়া আর সোহেলকে ড্রপ করে আমি পিছনের সিটে দীপ্তার পাশে গিয়ে বসলাম। তখন শালিনী ড্রাইভ করছিল। আমি দীপ্তার পাশে বসাতেও খুব খুশি হয়েছিল স্যার। আমার রাগে গা জ্বলে যাচ্ছিল। তারপর আস্তে আস্তে
সিটের পিছনে লুকিয়ে রাখা দড়িটা বের করেছিলাম। হঠাৎ ও দেখতে পেয়ে গেছিল। কি ব্যাপার? দড়ি কেন? দড়ি কেন এনেছিস? হ্যাঁ, আরে এমনি এমনি। বাদ দে এসব। শোন না, তুই একটু কাছে আয়, কতদিন তোর সঙ্গে। না, তুই কাছে আসবি না। শালিনী, স্টপ দ্য কার। শালিনী, স্টপ দ্য কার, প্লিজ। শালিনী, স্টপ দ্য কার। ঠিক আছে, থামবি না তো? থামবি না? আমি গেট খুলে দেবো। দেখ, এগোবে না কিন্তু। আমি কিন্তু চিৎকার করবো। আমি কিন্তু চিৎকার করবো। সেই সুযোগে সেই সুযোগে কি হয়েছিল? স্পিক আপ। চুপ কেন? সেই সুযোগে পেছন দিক থেকে দড়িটা গলায় পেঁচিয়ে জোরে ফাঁস লাগিয়ে দিয়েছিলেন, তাই তো? যার কারণে ডেড বডিটার চোখ খোলা ছিল, মুখও খোলা ছিল, ঠোঁটের কোণে রক্ত জমেছিল। পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে শ্বাসরোধ করে খুন। দড়িতে তোমার হাতের চিহ্নও স্পষ্ট। তাছাড়া শালিনী সমস্ত কল রেকর্ড ডিলিট করলেও তুমি সময় পাওনি। তো এবার পরেরটুকু নিজেই বলো। স্যার, আমি আর শালিনী ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, তাই গাড়িটা নিয়ে এদিক ওদিক ঘুরছিলাম। দীপ্তার ডেড বডিটা কোথায় ফেলবো বুঝতে পারছিলাম না। ড্যাড কল করেছিল রাতে 1টার সময়, তো আমি বাড়ি ফিরছে না, সেই জন্য আমি ড্যাডকে তখন কিছুই বলিনি। পুলিশের নজরে এড়িয়ে বেশিক্ষণ কলকাতা শহরের রাস্তায় ঘুরতেও পারছিলাম না। নেহাত কালো কাচের গাড়ি, তাই বাইরে থেকে বোঝা যাচ্ছিল না গাড়ির ভেতরে কি হচ্ছে। হঠাৎ মনে পড়ল দীপ্তার কলেজের দিকে বড় ঝিল আছে, আর ওখানকার সিসিটিভিগুলো বেশিরভাগ সময়তেই খারাপ হয়ে থাকে। রাত 3টের দিকে গাড়িটা সামান্য দূরে রেখে আমি আর শালিনী বডিটা ধরাধরি করে বডিটা জলের কিনারে ফেলে দিয়েছিলাম। পরের দিনও রিস্ট ওয়াচ, হ্যান্ডব্যাগ, মোবাইল, স্যান্ডেল সব কালো পলিথিনে ভরে টালিগঞ্জের নালায় ফেলে দিয়েছিলাম। শয়তান, শুয়োর, লম্পট, বেঈমান। সহেলি দেবী নিজেকে আর শান্ত রাখতে পারছিলেন না। সুপ্রিয় গাঙ্গুলি ওনাকে জল খাইয়ে শান্ত করার চেষ্টা করছিলেন। কান্নায় ভেঙে পড়া কণ্ঠে চিৎকার করে বললেন, স্যার 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 ওদের ছাড়বেন না, না না ওদের ছাড়বেন না। আমার মেয়েকে ওরা যেভাবে কষ্ট দিয়েছে, ওদের 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 সেইভাবে শাস্তি দিন স্যার। আমি বিধবা মায়ের অভিশাপ ঠিক বলবে, বিফল হবে না স্যার। না, ওদের পরিবার নির্বংশ হবে, ধ্বংস হয়ে যাবে স্যার। স্যার, আমার রিউলে ওদের যেন শাস্তি হয় স্যার, দেখবেন স্যার। অর্ণব বসু মল্লিক বললেন, চিন্তা করবেন না ম্যাডাম, আইনের হাত থেকে কারো রেহাই নেই, অপরাধীর ক্ষমা নেই। শুধু বিশাল বাজুরিয়াই নয়, খুনে সর্বপ্রকার সাহায্য করার জন্য শালিনী গুপ্তারও শাস্তি হবে। আরও আছে সুরেশ বাজরিয়ার স্ত্রীর কাছ থেকে দীপ্তার খুনের সম্পর্কে সমস্ত কিছু জেনেও আমাদের তদন্তে সাহায্য তো করেনি, উল্টে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য সর্বপ্রকার চেষ্টা করেছে। কেয়ারটেকারের কাছ থেকে চাবি নিয়ে সহেলি দেবীর ফ্ল্যাট খুলে 2টো লাইট জ্বালিয়ে রেখেছিল। আপনাদের ফ্ল্যাটের চাবিটা কেয়ারটেকারের কাছ থেকে নিয়ে সুরেশ বাজরিয়া এইসব অপকর্ম নিজের হাতে করেছে। আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টের মিস্টার সরকার বিভিন্ন জায়গায় সুরেশ বাজরিয়ার হাতে ছাপ পেয়েছেন এবং প্রথম দিন থেকেই এমনই ভান করছিলেন যে খুনের ব্যাপারে আমাদের কাছেই প্রথমবার জানতে পারলেন। এই সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। ম্যাডাম, আপনাকে সান্ত্বনা দেবার ভাষা আমাদের নেই। অফিসার, আগামীকাল দোষীদের কোর্টে তুলবেন। বাজরিয়া পরিবার পিতা পুত্র হবু বৌমাকে নিয়ে জেলে বসে অপেক্ষা করুক, যতদিন না বিশালের ফাঁসি হয়।